সংস্কারের মাধ্যমে নতুন এক বাংলাদেশ সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। কক্সবাজারের চকরিয়া উপজেলা সম্মেলনে তিনি বলেন, ফ্যাসিস্টের উত্থান ঠেকাতে অব্যাহত থাকবে গণতান্ত্রিক চর্চা। এছাড়া জামালপুর ও ব্রাহ্মণবাড়িয়ার পৃথক কর্মসূচিতে পিআর পদ্ধতি নিয়ে কথা বলেন বিএনপি নেতারা। ৫.৫ বছর পর কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলন। সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে দলে দলে সরকারি কলেজ মাঠে আসতে থাকেন নেতাকর্মী ও পদপ্রত্যাশীরা। সম্মেলনে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, ফ্যাসিস্টের উত্থান ঠেকাতে অব্যাহত রাখতে হবে গণতান্ত্রিক চর্চা। সরকারের মাধ্যমেই নতুন এক দেশ সৃষ্টি হবে বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড সঠিকভাবেই সন্ত্রাস বিরোধী আইনের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে, ঠিক কিনা? কোন আইনের মাধ্যমে? সন্ত্রাস বিরোধী আইনের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে, বিকজ আওয়ামী লীগ একটি সন্ত্রাসবাদী সংগঠন। ব্রাহ্মণবাড়িয়া শহরে জেলা বিএনপির সদস্য নবায়ন ও সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, পিআর পদ্ধতিতে জনপ্রতিনিধি বাছাই হয় দলীয় সিদ্ধান্তে। সেক্ষেত্রে রাজনৈতিক দল হয়ে উঠতে পারে কর্তৃত্ববাদী। আপনার এলাকায় কে এমপি হবে আপনি জানবেন না? আপনার তো জানার কথা। কে অত্যন্ত ভালো মানুষ, কে সাধারণ মানুষের সুখে দুঃখে আনন্দ বেদনায় আপনার কাছাকাছি আপনার পাশাপাশি থাকবে, সেই লক্ষ্যই তো আপনি বাছাই করবেন। পিআর পদ্ধতিতে সেই বাছাইয়ের কোনো সুযোগ নাই। দীর্ঘ ৮ বছর পর জামালপুরে হয়েছে জেলা বিএনপি ত্রিবার্ষিক সম্মেলন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, জনগণের জানা প্রয়োজন তার এলাকায় এমপি হবেন কে। যে নেতা জনগণের কল্যাণে কাজ করবে, মানুষ তাকেই বেছে নেবে। পিআর নয়, চিরচেনা নিয়মেই ভোট দেবে মানুষ। এই লোকটাকে আমি এমপি বানাবো, তার কাছে আমি আসতে পারবো কিনা, তার ঠিকানা ঠিক মতো আছে কিনা, এইসব দেখে ভোট দেয়। যেটা 1937 সালে চালু হয়েছে, এখনো চালু আছে। যার ভোট সে দিবে, একজনকে ভোট দিবে, সেই ব্যক্তিকে চিনতে হবে, সেই ব্যক্তিকে ভোট দিবে। পিআর টিআর মানুষ খায়ও না, পড়েও না, বিশ্বাসও করে না। আগামী নির্বাচন নজিরবিহীন, সুষ্ঠু ও গণতান্ত্রিক হবে বলে ৩ জেলাতেই আশা করেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। জারিন অর্নি, যমুনা নিউজ। বিচ্ছিন্নভাবে বা জোড়াতালি দিয়ে দেশের কোনো পরিবর্তন সম্ভব নয় মনে করছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের মানুষ প্রগতির সমাজ গড়তে চাইলেও একটি গোষ্ঠী কৌশলে উগ্রবাদ ছড়ানোর চেষ্টা করছে। বিএনপি নেতারা বলেন, ফ্যাসিবাদ পতনের পর জনমনে তৈরি হওয়া পরিবর্তনের আকাঙ্ক্ষা ধারণে ব্যর্থ হলে কোনো দলই টিকতে পারবে না। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। ইনস্টিটিউশনাল কোনো ধরনের ডাকাতি হবে না। সামাজিক সুরক্ষা কতটা সুরক্ষিত, এমন প্রশ্নের জবাব খুঁজতেই জাতীয় প্রেস ক্লাবে অর্পণ আলোক সংঘ নামের একটি সংগঠন আয়োজন করে আলোচনা সভার, যেখানে বিভিন্ন পেশার মানুষের প্রশ্নের উত্তর দেন রাজনীতিবিদরা। বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘদিন ধরে চলা অনিয়ম আর বৈষম্য রাতারাতি যেমন পরিবর্তন সম্ভব নয়, তেমনি পরিবর্তনের জন্য দরকার সুনির্দিষ্ট লক্ষ্য পরিকল্পনা। আমাদের সবকিছুই আপনার নির্ধারণ করে আমলারা। ইউনিভার্সিটিতে শিক্ষকদের আপনার নিয়োগ হয় ঘুষ দিয়ে, স্কুলের শিক্ষকদের নিয়োগ হয় ঘুষ দিয়ে, নার্সদের নিয়োগ হয় আপনার ঘুষ দিয়ে। তো যে ব্যবস্থাতে এই ধরনের অনিয়ম চলতে থাকে, যে ধরনের বৈষম্য চলতে থাকে, সেখানে আপনি যে রাতারাতি কোনো কিছু করে ফেলতে পারবেন, এটা খুব ডিফিকাল্ট। বিচ্ছিন্নভাবে কোনো কিছুই করা যায় না এবং জোড়া তালে দিয়েও কোনো কিছু করা যায় না। সুনির্দিষ্ট চিন্তাভাবনা প্রয়োজন। প্রেস ক্লাবে তারেক রহমানকে নিয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, রাজধানীতে ক্ষমতার অধিকারী হয়ে অনেকে এখন আওয়ামী লীগ সরকারের মতো পুরো দেশে কর্তৃত্ব তৈরির চেষ্টা করছেন। যারা আজকে হঠাৎ করে রাজধানীতে ক্ষমতার অধিকারী হয়ে মনে করছে পুরো বাংলাদেশ আমার,
সেই সত্য কিন্তু সেই স্বপ্ন অনেকে দেখেছিল, আজকে তারা সীমান্ত পাড়িয়ে পরপারে চলে গেছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আরেক অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেন, ক্ষমতা এলে মুক্ত সাংবাদিকতা উৎসাহিত করতে কমিশন করবে বিএনপি। জনগণের মনোজগতে যে পরিবর্তন এসেছে, যে প্রত্যাশা জেগেছে, যে আকাঙ্ক্ষা জেগেছে, যে রাজনীতিবিদ এবং যে রাজনৈতিক দল সেটা বুঝতে পারবে না, ধারণ করতে পারবে না, বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে তাদের জন্য কোনো জায়গা থাকবে না। নেতারা বলেন, বিএনপি ক্ষমতা এলে আগামীর বাংলাদেশ হবে সব বর্ণের, সব ধর্মের, বৈষম্যহীন নতুন বাংলাদেশ। একটাকে ছাড়া অন্যটা চলতে পারে না। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। সরকারের পক্ষ থেকে নির্বাচন কেন্দ্রিক কোনো অনৈতিক চাপ এলে পদত্যাগ করবেন, সাফ জানিয়ে দিলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রাজশাহীতে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি জানান, জালিয়াতি ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে কমিশন। সংবিধানে পিআর পদ্ধতি নেই জানিয়ে সিইসি বলেন, এটি রাজনৈতিক ঐকমত্যের বিষয়। বিকেলে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভায় সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিতে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি। শনিবার সকালে রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে এই অঞ্চলে নির্বাচনী কর্মকর্তাদের সাথে ত্রয়োদশ জাতীয় নির্বাচন বিষয়ে মতবিনিময় সভায় অংশ নেন সিইসি। যদি সরকার চাইবে তার ওনার হুকুম মতো কাজ করতে, নাসির উদ্দিন আমাকে চেয়ারে দেখবেন না, আপনার সেই গ্যারান্টি আমি দিতে পারি। তার আগে মুখোমুখি হন সাংবাদিকদের, বলেন নির্বাচন সুষ্ঠু করতে কমিশন দৃঢ় প্রতিজ্ঞ। এক্ষেত্রে কোনো অনৈতিক হস্তক্ষেপ মেনে নেয়ার সুযোগ নেই। পিআর পদ্ধতি ইস্যুটি এখনও রাজনৈতিক আলাপ আলোচনার মধ্যে আছে উল্লেখ করে সিইসি বলেন, কমিশন পরিচালিত হয় শাসনতন্ত্র ও আইন দ্বারা। পিআর পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে, এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই, কোনো আইনেও নাই। আমরা শাসনতন্ত্র এবং আইন দ্বারা গাইডেড, এর বাইরে আমরা যেতে পারি না। যদি এইরকম কোনো আইন হয়, পিআর পদ্ধতিতে হবে জন্য যখন আইন হয়, শাসনতন্ত্র যদি পরিবর্তন হয়, সেটা একটা ভিন্ন প্রসঙ্গ। সিইসি বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। আদালতের রায় না আসা পর্যন্ত ভোটে তাদের অংশগ্রহণের বিষয়ে কিছু বলা যাবে না। আওয়ামী লীগের তো যে দলটার কথা আপনি বললেন, সেই দলটার তো রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, সুতরাং এবং বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত, সুতরাং যে বিচার জন্য অপেক্ষা করতে হবে আমাদের। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার দপ্তরের চিঠি পাওয়ার পর প্রস্তুতি কার্যক্রম জোরদার করেছে ইসি। নির্বাচনে ভোট কেন্দ্র দখল চেষ্টাকারীদের হুঁশিয়ার করেন তিনি। একটা দুঃসংবাদ দিতে চাই, যারা ভোট কেন্দ্র দখল করার জন্য নিয়ত করে বসে আছেন, বাক্স দখল করার জন্য নিয়ত করে আছেন, তাদের স্বপ্নভঙ্গ হবে। তাদের স্বপ্নভঙ্গে আপনারা সেই দিন এই ইতিহাস ভুলে যান। যদি এরকম যে অনিয়ম দেখি যে একটা পুরা কেন্দ্রে, পুরা একটা কনস্টিটিউয়েন্সিতে গোলমাল হয়েছে, কেউ ভোট কেন্দ্র দখল করে এই ধরনের অবস্থা সৃষ্টি করেছে, পুরা কনস্টিটিউয়েন্সির আমরা ক্যান্সেল করে দেব। সীমানা নির্ধারণ সংক্রান্ত শুনানি শেষে এ সপ্তাহেই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে কমিশন। রাজশাহী অঞ্চলের ৮টি জেলার ৯৩ জন নির্বাচনী কর্মকর্তা উপস্থিত ছিলেন সভায়। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না, একথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে। সকালে গাবতলী বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের হিমাগার পরিদর্শন শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সকালে রাজধানীর গাবতলী বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার এবং সবজি বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন করেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, বৃষ্টির জন্য কৃষকের সবজি নষ্ট হয়ে যাওয়ায় বাড়ছে দাম। বৃষ্টির কারণে সবজি অনেক নষ্ট হয়ে গেছে। এই সবজি নষ্ট হয়ে যাওয়ায় জিনিসপত্রের দাম, মানে সবজির দাম কিছুটা বেড়ে গেছে। পরে নির্বাচন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারিতে ভোটের জন্য আইন শৃঙ্খলা বাহিনী সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। কোনো ষড়যন্ত্র নির্বাচন বানচাল করতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। নির্বাচনের প্রস্তুতি যেভাবে নেওয়া দরকার আমরা ওইভাবেই প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ দিলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে আমাদের কোনো ধরনের অসুবিধা হবে না। জনগণ যে সময় ভোটারমুখী হয়ে যাবে এবং পলিটিক্যাল পার্টিগুলোর জন্য ভোটারমুখী হয়ে যাবে,
সেই সময় দেখবেন এই সব কিছু কেউ কোনো বাধা দিতে পারবে না। এটা হলো জনগণ হলো আমাদের মেইন ফ্যাক্টর, এবং পলিটিক্যাল পার্টিগুলি এই যে নির্বাচন, তারা তো সব নির্বাচনমুখী হয়ে যাবে, এখনই জনগণ কিন্তু নির্বাচনমুখী হয়ে গেছে। জানান, সীমান্ত পথে অবৈধ অস্ত্র প্রবেশ বন্ধে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। দেশের সীমান্ত আগের তুলনায় অনেক বেশি সুরক্ষিত বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের সীমান্ত নিরাপদ এবং সুরক্ষিত। আপনাদের আমাদের জনগণও কিন্তু সাংঘাতিক সচেতন। বর্ডার বেল্টে যেই সব আমাদের জনগণ আছেন তারা কিন্তু খুবই সচেতন। পরে দারুসালাম থানার কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় 25টি ভাড়া নিয়ে চলা ডিএমপির থানাগুলোকে নিজস্ব ভবনে নিয়ে আসার পরিকল্পনার কথাও জানান তিনি। থানা 50টার ভিতরে 25টাই ভাড়া। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ঢাকায় দুদিনের সফরে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী মোহাম্মদ ইসা আকতার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ আসাদ আলম সিয়াম, ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সহ কর্মকর্তারাও। সফরকালে তিনি প্রধান উপদেষ্টা এবং রাজনৈতিক নেতাদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। এরই মধ্যে পাকিস্তানি দূতাবাসে তার সাথে সাক্ষাৎ করেছেন এনসিপি নেতারা। বৈঠক শেষে দলটির সদস্য সচিব আক্তার হোসেন জানান, শত্রু ভাবাপন্ন সম্পর্ক ভালো করার সুযোগ এসেছে। বলেন, তুলে ধরা হয়েছে ৭১-এর ইস্যু এবং বাংলাদেশি জনগণের চিন্তাধারা। জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আঞ্চলিক বাণিজ্য পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। গেল ১৫ বছর বাংলাদেশের পররাষ্ট্রনীতি একপেশে ছিল। বর্তমানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল বৈঠক করছেন। বাংলাদেশের জনগণের যে পারসেপশন সেটা তাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছে। যে কোনো ধরনের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে অবশ্যই 71 ইস্যু, ৭১-এর ইস্যুকে অবশ্যই ডিল করা উচিত। আমরা সে প্রসঙ্গ তাদের কাছে উত্থাপন করেছি। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, একটা আঞ্চলিক বাণিজ্য এবং পারস্পরিক কীভাবে আরও সম্পর্ক বৃদ্ধি করা যায় এসব বিষয়ে আলোচনা হয়েছে। গত 15 বছরে তো বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কিছুটা একপেশে ছিল। দর্শক, এই বিষয়ে আরও একটু জানতে চাই। পাকিস্তান দূতাবাস থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর সিদ্দিক। টিপু সবশেষ তো বিএনপির প্রতিনিধি দল সাক্ষাৎ করতে এসেছিলেন, এখন সেখানকার সবশেষ কি অবস্থা জানাবেন আমাদের। শাওন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে 6 সদস্যের একটি প্রতিনিধি দল এখনও বাংলাদেশ সফররত পাকিস্তানের যিনি উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী আছেন তার সাথে বৈঠক করছেন। আমরা আশা করছি যে আর কিছুক্ষণের মধ্যেই সেই বৈঠকটি হয়তো শেষ হয়ে যাবে। এর আগেও জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী, এই দুটি দল কিন্তু উপপ্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন এবং তারা গণমাধ্যমের সাথেও এরপরে কথা বলেছিলেন। এবং এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন আমাদেরকে যেটি জানিয়েছিলেন যে তারা বাংলাদেশের মানুষের যে চিন্তাধারা, বাংলাদেশের মানুষের যে পারসেপশন, সেই পারসেপশনটি তারা পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছেন। এবং জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আমাদেরকে জানিয়েছেন যে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও কীভাবে ভালো করা যায়, আরও কীভাবে বৃদ্ধি করা যায় সেই বিষয়েও তাদের সাথে আলোচনা হয়েছে। এবং ৭১ ইস্যু নিয়েও আসলে দুটি দলই তার সাথে আলোচনা করেছেন। এবং আর কিছুক্ষণ পরে যখন বিএনপি মহাসচিবের নেতৃত্বে বিএনপির যে দলটি এসেছে এখানে, তারা বেরিয়ে আসলে আসলে আমরা মূলত জানতে পারবো যে বিএনপির সাথে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর কী কী বিষয়ে আলোচনা হলো এবং মূলত কোন কোন বিষয়ে এই আলোচনাটি হচ্ছে। শাওন, টিপু, ধন্যবাদ আপনাকে। ঐকমত্যের মাধ্যমে নতুন সংবিধানের ভিত্তিতে নির্বাচন করতে হবে, নতুবা আবারও মাথাচাড়া দেবে স্বৈরাচার, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। দুপুরে দলের অস্থায়ী কার্যালয়ে ছিল সংবাদ সম্মেলন। তিনি অভিযোগ করেন, জুলাই সনদে শুধু অঙ্গীকারই আছে, বাস্তবায়নের নির্দেশনা নেই। পরিবর্তন টেকসই করতে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংস্কারের বিকল্প নেই বলেও মন্তব্য করেন আক্তার। জুলাই সনদের খসড়া সম্পর্কে এরই মধ্যে মতামত জানিয়েছে এনসিপি। সনদ নিয়ে নিজেদের পর্যবেক্ষণ জানাতে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলটি, যেখানে বক্তব্য রাখেন দলের সদস্য সচিব আক্তার হোসেন। 33% তারা আসন নমিনেশন দেয়। এনসিপির নেতা বলেন, জুলাই সনদ হতাশ করেছে অভ্যুত্থানের পক্ষশক্তিকে। সনদের নামকরণ নিয়েও জানান দলের অবস্থান। জুলাই সনদ হিসেবেই সেটাকে নামকরণ করা প্রয়োজন। জুলাই জাতীয় সনদ এই কথার মধ্য দিয়ে সেই আন্দোলনের সময়কালে মানুষের অবদানের জায়গাগুলোকে তুলনামূলকভাবে দুর্বলভাবে উপস্থাপনের
একটা বিষয়ের সঙ্গে যুক্ত রয়েছে। প্রত্যেকটা বিষয়কে পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেওয়ার একটা প্রবণতা খেয়াল করা যাচ্ছে। নতুন সংবিধানের প্রস্তাবনা যদি কমিশনের তরফ থেকে জানানো না হয়, তাহলে সেই ব্যর্থ কোনো সনদে জাতীয় নাগরিক পার্টি এনসিপি স্বাক্ষর করার কোনো অর্থ থাকে না। আখতার হোসেন বলেন, নির্বাচন যে কোনো সময় হতে পারে, তবে সেটির ধরন নির্দিষ্ট করা প্রয়োজন। শাসন কাঠামোর পরিবর্তন না হলে নির্বাচন কোনো সুফল বয়ে আনবে না। বিদ্যমান যে সংবিধান, সেই সংবিধানকে রেখে বহাল তবিয়তে রেখে যে সামনে নির্বাচনে যদি আমরা অংশগ্রহণ করি, তাহলে বাংলাদেশে ওই সংবিধানের মধ্য দিয়ে আবার পিছপা ফিরে আসার একটা সম্ভাবনার জায়গা রয়ে যাবে। নতুন সংবিধানের ব্যাপারে ঐক্যবদ্ধের ভিত্তিতে সামনে নির্বাচন আয়োজন হয়, তাহলে জাতীয় নাগরিক পার্টি যে কোনো সময় সেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত। সংস্কার নিয়ে বিএনপির আন্তরিকতা নিয়েও সংশয় প্রকাশ করেন এনসিপির সদস্য সচিব। সংস্কার প্রস্তাবনাগুলোকে বিএনপি আসলে কতটা মন থেকে গ্রহণ করে, সে জায়গাতে একটা প্রশ্ন তৈরি করেছে। এই অপরিপূর্ণতার কারণে মানুষের কাছে একটা প্রতারণার জায়গা তৈরি করবে। বিএনপিকে সেই প্রতারণার পথে অগ্রসর হচ্ছে কিনা, সেই প্রশ্নটা আমরা রাখতে চাই। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। যে কোনো বিবেচনায় ডাকসু নির্বাচন চ্যালেঞ্জিং। ভোটের পরিবেশ ভালো রাখার চেষ্টা চলছে বলে জানিয়েছেন উপাচার্য ডক্টর নিয়াজ আহমদ খান। বলেন, কেউ নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইলে সব বিষয়ে অবহিত করে দিয়ে মাঠে থাকবেন না তিনি। এদিকে মনোনয়ন ফিরে পেতে শেষ দিনে আপিল করেছেন বেশ কয়েকজন। 25 আগস্ট পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ আছে। বৃষ্টি ভেজা দিন থাকায় ডাকসু ও হল সংসদ নির্বাচন নিয়ে খুব একটা আমেজ নেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। নিজেদের মতো করেই সময় কাটান সাধারণ শিক্ষার্থী ও প্রার্থীরা। সিনেট ভবনের চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়েও তেমন একটা ব্যস্ততা চোখে পড়েনি। প্রার্থিতা ফেরত পেতে আপিল করার শেষ দিনে আবেদন করেন কেউ কেউ, তবে প্রার্থিতা প্রত্যাহারের জন্য এখন পর্যন্ত কেউ আসেননি। কেউ যদি মনে করে যে আমি ইলেকশন করব না, হ্যাঁ সেটারও সুযোগ আছে, সে যে কোনো মুহূর্তে 25 তারিখের আগে, যে কোনো 25 তারিখের ভিতরে যে টাইম লাইন, হ্যাঁ দুপুর 1টার ভিতরে কেউ যে কোনো পদে সে নিজেকে প্রত্যাহার করে নিতে পারে, সেই সুযোগটা আছে। এদিকে ছাত্র শিক্ষক মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালো দিবস স্মরণে আলোচনা সভায় উঠে আসে ডাকসু নির্বাচনের কথা। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ডাকসু নির্বাচন নিয়ে নিজের ভাবনার কথা জানান উপাচার্য। এই আয়োজনে সবাই যতক্ষণ আমার হাত ধরে থাকবেন ততক্ষণ আমি মাঠে থাকব, সবাই যতক্ষণ আমার সাথে থাকবেন ততক্ষণ এই প্রক্রিয়া চলবে। যখন আপনি হাত ছেড়ে দিবেন, আমি সবাইকে ডেকে এনে বলে ঠিক কোন পর্যায়ে আছি সেটা আপনাকে জানিয়ে দেব। ভিসি জানান, পুরো জাতি ডাকসু নির্বাচনের দিকে তাকিয়ে আছে। কমিশনের দিক নির্দেশনা এবং সকল অংশীজনের সাথে আলোচনা করেই সব হচ্ছে। নির্বাচন কমিশনের অধীনেই কাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এখন আমরা ইলেকশন কমিশনের মূলত তাদের অধীনে কাজ করছি। প্রশাসনের তরফ থেকে তাদের সর্বত সহযোগিতা দেওয়া হচ্ছে। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। অভ্যুত্থান পরবর্তী ডাকসু নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, তবে ছাত্র নেতৃত্ব গড়ে উঠবে কিনা তা স্পষ্ট হবে নির্বাচনের পর। এমনটি মনে করেন ডাকসুর সাবেক 2 ভিপি মাহমুদুর রহমান মান্না ও নুরুল হক নূর। ঐতিহ্যগতভাবে ডাকসু কতটা এগোবে তা নিয়ে প্রশ্ন তোলেন মান্না। নূর মনে করেন, এবারের নির্বাচনে রাজনৈতিক পরিচয়ের তুলনায় ভোটারদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে প্রার্থীর বিগত দিনের ভূমিকা। সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। অনেকের একটা ভুল ধারণা আছে ডাকসু হচ্ছে ছাত্রদের প্রতি। মাহমুদুর রহমান মান্না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুর সাবেক জিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাবেক ভিপি। তার কাছে প্রশ্ন ছিল, জুলাই গণঅভ্যুত্থান শেষের এই স্বতঃস্ফূর্ত ডাকসু নির্বাচন কতটা আশা জাগানিয়া। যারা পরিবর্তন চাচ্ছে তারা পরিবর্তনের জন্য একটা ন্যারেটিভ, একটা কর্মসূচি, একটা বক্তব্য নিয়ে আসতে পারছে কেউ, তা দেখছি না। এই অর্থে আমি বলছি এখনো ওয়েল ডিফাইন না, খুবই স্পষ্ট না, তবে আমি মনে করি নির্বাচনের মধ্যে দিয়ে জিনিসটা গড়ে উঠবে। 2018-এর কোটা সংস্কার আন্দোলন শেষে অনুষ্ঠিত 2019-এর সর্বশেষ ডাকসু নির্বাচনে নির্বাচিত ভিপি নুরুল হক নূর কিভাবে দেখছেন এবারের ছাত্র সংসদ নির্বাচন? নির্বাচনটা খুব প্রতিযোগিতাপূর্ণ হচ্ছে, যারা হবে কাছাকাছি ভোটে হবে এবং এককভাবে কোনো প্যানেল জয়লাভ করবে না। রাজনৈতিক পরিচয়ের চেয়ে আমার মনে হয় যে শিক্ষার্থীদের ব্যক্তিগত একটা যোগাযোগ, অভ্যুত্থান সহ ক্যাম্পাসে গত কয়েক বছরে শিক্ষার্থীদের নিজস্ব একটা অ্যাক্টিভিটিস, সেইটা হয়তো এই সময় শিক্ষার্থীদের বিবেচনায় থাকবে যে কাকে তারা ভোট দেবে।
দুই প্রজন্মের সাবেক এই দুই ডাকসু ভিপি মনে করেন প্রাজ্ঞ নেতৃত্বের সংকট আছে, তবে ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগ ছাত্র নেতৃত্ব তৈরির সুযোগ সৃষ্টি করেছে, যার মধ্য দিয়ে ক্যাম্পাসে ছাত্র রাজনীতিও প্রতিষ্ঠিত হবে। স্বাধীনতার পতাকা তো তুলেছে ছাত্ররা। ডাকসুর ভিপি অসাধারণ ভূমিকা, বলতে পারেন যে ছাত্র এই সামগ্রিক ইতিহাসের, সামগ্রিক রাজনীতির ভ্যানগার্ড অগ্রণী। 15 বছরে এই বিরাজনীতিকর রাজনীতিহীনতার কারণে যেই প্রয়োজন এখন প্রাজ্ঞ নেতৃত্বের, সেটা নাই। এই ডাকসু নির্বাচন তার যাত্রার সূচনা করবে নতুন করে। আবার প্রকাশ্য রাজনীতি না থাকলে কিন্তু এই ধরনের বিভিন্ন সংগঠনের এই গোপন কার্যক্রম চলবে, যেটা আরো ভয়াবহ, বিপজ্জনক এবং বিপর্যয় ডেকে আনতে পারে। সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে একটা প্রকাশ্য সুস্থ প্রতিযোগিতার মধ্যে দিয়ে ছাত্র রাজনীতির একটা সুযোগ তৈরি করে দেওয়া উচিত। এই ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন কিংবা ডাকসু নির্বাচনের ফলাফল কতটা প্রভাব ফেলবে জাতীয় রাজনীতিতে? এমন হতে পারে যারা জাতীয় রাজনীতিতে খুবই ডমিনেটিং থাকবেন, তারা হয়তো ডাকসুতে তেমন নাই। এটা কি প্রভাব পড়বে বলা মুশকিল। আগামী ডাকসুতে তো হয়তো ওই ধরনের একেবারে কোনো ফ্যাসিস্ট শক্তি নাই, স্বৈরাচারী শক্তি নাই যে যাদের বিরুদ্ধে আন্দোলন করে তাদেরকে হটাতে হবে, তবে এইটা সাধারণ মানুষের মনে একটা প্রভাব রাখবে। সাবেক ডাকসু নেতৃত্বের মতে অভ্যুত্থান পরের বাংলাদেশে দ্বিধান্বিত ছাত্র সমাজ আবারও ক্যাম্পাসে ফিরবে। শিক্ষার্থী ও ক্যাম্পাস কেন্দ্রিক দাবি দাওয়া ঘিরে সরব থাকবে ছাত্র সংসদ আর তার নির্বাচন। সেই সঙ্গে কোনো বিভক্তি সৃষ্টি থেকে বিরত থাকতে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের প্রতি আহ্বানও জানিয়েছেন সাবেক নেতারা। আমাদের সময়ে বা অন্যান্য সময়গুলোতে যখন ডাকসু নির্বাচন হয়েছে, তার আগে কিন্তু বোঝা গেছে যে এই সংগঠন বা এই পার্সোনালিটিস এরা এখানে ডমিনেট করবে। এখন কিছু বোঝা যাচ্ছে না। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের 9 সদস্যের অবস্থায় আশঙ্কাজনক। 8 জন চিকিৎসাধীন বার্ন ইনস্টিটিউটে, অপরজনকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেলে। দগ্ধদের মধ্যে 3 জনের শ্বাসনালী পুড়ে গেছে। আশঙ্কাজনক অবস্থা 1 মাস বয়সী শিশু ইমামেরও। আগুনের সূত্রপাত কিভাবে হলো তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। বাবা, আমি আর কিছু শুনতে পারি না, আমি যে গেলাম আমার কাছে কেউ কর না বাবা। কান্না আর আহাজারি থামছেই না জুলেখা বেগমের। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের দগ্ধ হাসানের মা তিনি। হাসান সহ পরিবারের 9 সদস্য আগুনে পুড়ে রয়েছেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। আগুন থেকে রক্ষা পায়নি 1 মাসের শিশু ইমামও। স্বজন ও প্রতিবেশীরা জানান, রাত 3টার দিকে হাসানের টিন শেড সেই বাড়িতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে গিয়ে দগ্ধদের উদ্ধার করেন তারা। খবর জানার পর আমরা বাড়ি থেকে তাইসা সরাসরি দেখলাম আর কি, যে আসলে অনেক অবস্থা খারাপ আর কি। সকালে ফোন দিয়েছে আমার বোনের কাছে, কি বড় মেয়ে ফোন দিয়েছে যে কালা মা বাইরে অসুস্থ হয়ে গেছে, ঘরে বেলে গ্যাসের লাইন লিক হয়ে আগুন ধরে গেছে আমার ভাই। তাদের দাবি, গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটে। লিকেজের খবর আগেও জানানো হয়েছিল বাড়ির মালিককে, তবে সমাধান না পেয়ে সামনের মাসেই এই বাড়ি ছেড়ে অন্য আরেকটি বাড়িতে ওঠার কথা ছিল তাদের। বিস্ফোরণ মারলে মানুষদের মধ্যে শুয়ে থাকে না, ওরমের একজন এক এক জায়গায়। পরে সবার কেউ অটোতে উড়াইছি, কেউ ভ্যান গাড়িতে উড়াইছি। বাড়িওয়ালারে বলা হয়েছিল, কিন্তু সে সঠিকভাবে এটার পদক্ষেপ নেয় নাই, ঠিক করে নাই। চিকিৎসকরা বলছেন, দগ্ধ সবার অবস্থা সংকটাপন্ন। 3 জনের শ্বাসনালী পুড়ে গেছে বলে ধারণা তাদের। ছোট একটা বাচ্চা আমি বলবো, তার জন্য 18% কিন্তু অনেক বেশি। ছোট বাচ্চা যেটা আছে সবাই, আর সাথে শ্বাসনালী পোড়া আছে 3 জনের এভিডেন্ট। বাকিদের কি অবস্থা আমরা জানি না, পরবর্তীতে হয়তো খারাপ হতেও পারে। আমাদের ভাষ্যমতো 8 জনের অবস্থায় সংকটাপন্ন। এদিকে উদ্ধার তৎপরতা চালানো ফায়ার সার্ভিসের দাবি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ হয়ে আগুন ছড়িয়ে পড়ে। গ্যাসের কোনো আলামত নাই, ফ্রিজের যে কম্প্রেসার মেশিনটা ছিল ওটা বাস্ট হয়েছে। আগুন একটা রুমেই ছিল, আগুন সম্ভবত বৈদ্যুতিক গোলযোগের কারণেই আগুনটা লেগেছে। দগ্ধ 9 জনের মধ্যে 7 জনেরই দেহ 30 থেকে 53% পর্যন্ত পুড়ে গেছে। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। ঢাকায় সৎকার হলো জ্যেষ্ঠ সাংবাদিক বিভু রঞ্জন সরকারের। বাসাবর বড়দেশ্বরী কালী মন্দিরে হয় শেষকৃত্য। শনিবার বিকেল 5:15টার দিকে সিদ্ধেশ্বরীর ভাড়া বাসায় নেওয়া হয় তার মরদেহবাহী ফ্রিজিং গাড়ি। এর আগেই বাড়িটিতে ভিড় জমান আত্মীয় স্বজন, দীর্ঘদিনের সহকর্মী ও বন্ধুরা। মরদেহ নেয়ার পর শোকাবহ পরিবেশ তৈরি হয়। পরে বাসাবর কালী মন্দিরে নেওয়া হয় মরদেহ। সেখানেও তাকে ফুলেল শ্রদ্ধা জানান দীর্ঘদিনের সহকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে ধর্মীয় আচার পালনের পর মুখাগ্নি করেন তার ছেলে ঋত সরকার।
এর আগে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে জ্যেষ্ঠ সাংবাদিক বিভু রঞ্জন সরকারের মরদেহর ময়না তদন্ত সম্পন্ন হয়। হাসপাতালের আরএমও জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, আর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে নৌ পুলিশ। সহোদর হারানোর বেদনা যেন বুক ফাটে তো মুখ ফাটে না। নদী থেকে উদ্ধারের পর শনিবার মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে সাংবাদিক ভিবু রঞ্জন সরকারের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ সময় বিষাদের ছায়া দেখা যায় ভাই চিররঞ্জন সরকারের চোখে মুখে। জ্যেষ্ঠ এই সাংবাদিকের এমন প্রয়াণে শোকাহত বন্ধু স্বজনরা জানান, ভিবু রঞ্জন ক্ষতের সাথে রেখে গেলেন সাংবাদিকদের শত অব্যক্ত কথা। সজ্জন ব্যক্তি ছিলেন, নিজে আদর্শের সাথে সবসময় চলতেন, সবসময় সততার সাথে চলতেন, আমাদেরকেও সবসময় সেই পরামর্শ দিতেন। সৎ সাংবাদিক, একজন সিনিয়র সাংবাদিক এভাবে তার জীবনাবসান ঘটাবেন, এটা আমাদের সমাজের জন্য অপরিণীয় ক্ষতি, দেশের জন্য। এদিকে নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে জানান ময়নাতদন্তকারী আবাসিক মেডিকেল অফিসার, আর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে নৌ পুলিশ। দেহটা একটু পচনশীল ছিল, তবে ওরকম কোনো আঘাতের চিহ্ন আমরা পেলাম না, কিন্তু তারপরও তার আমরা কিছু জিনিস প্রিজার্ভ করছি, লিভার, কিডনি, স্টোমাক, হার্ট, এগুলো আমরা প্রিজার্ভ করছি। এগুলো প্রিজার্ভ করে আমরা ঢাকায় পাঠিয়ে দিচ্ছি, এবং তার চুল, দাঁত, রিবস, এগুলো আমরা ঢাকায় পাঠিয়ে দিচ্ছি। এই রিপোর্টগুলো আসার পরে ফাইনাল একটা ওপিনিয়ন আমরা দিতে পারবো। এর আগে মুন্সিগঞ্জে ভিবু রঞ্জন সরকারকে শ্রদ্ধা জানায় সাংবাদিকরা। সাইফ আহমেদ, যমুনা নিউজ। শুধুমাত্র অংশগ্রহণ দিয়ে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা সম্ভব হবে না, প্রয়োজন অংশীদারিত্ব। এই মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মানবাধিকার কর্মী রাশেদা কে চৌধুরী। এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে সংরক্ষিত নারী আসনে নির্বাচন ও নারীর ক্ষমতায়ন বিষয়ক ছায়া সংসদ বিতর্কে একথা বলেন তিনি। রাজনৈতিক সদিচ্ছা থাকলে সর্বক্ষেত্রেই বৈষম্য দূর করা সম্ভব মনে করেন রাশেদা কে চৌধুরী। দেশের জনসংখ্যার 51% নারী হলেও রাজনীতি, অর্থনীতি কিংবা কর্মক্ষেত্রে নারীর ক্ষমতায়ন কেমন? জুলাই গণঅভ্যুত্থানে নারীরা অগ্রণী ভূমিকা পালন করলেও অভ্যুত্থান পরবর্তী দেশে নারীর অংশীদারিত্ব কতখানি বাড়ল? এমন অনেক প্রশ্ন আর উত্তর মিলল এফডিসিতে ছায়া সংসদ বিতর্কে। এদিন দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। সরাসরি নির্বাচন হবে, তখন জনসম্পৃক্ততা থাকবে, জনগণের ভোট হবে। নারীর ক্ষমতায়ন সুরক্ষিত করা সরাসরি নির্বাচনে নাকি সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচনে? ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন না হলে গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা পূর্ণতা পায় না। সংরক্ষিত নারী আসনে 50 সেট অলংকারকে বসিয়ে রেখে নারীর অধিকার সুরক্ষা করা সম্ভব নয় এবং ক্ষমতায়ন বাস্তবায়ন করা সম্ভব নয় এবং নারীকে মর্যাদাপূর্ণ করা সম্ভব নয়। সে কারণে এই 50 সেট অলংকারের যে কথিত কথাটি রয়েছে, সেই কথিত কথাটিকে আমরা কিভাবে এখন আমাদের এই সংসদ থেকে দূর করতে পারি, 50 সেট অলংকারের পরিবর্তে আমরা সরাসরি নির্বাচনের মাধ্যমে কিভাবে আসতে পারি, সেটির একটা প্রেক্ষাপট আমাদেরকে দেখতে হবে। অনুষ্ঠানে রাশেদা কে চৌধুরী বলেন, শুধু নারীর অংশগ্রহণে ক্ষমতায়ন হয় না, প্রয়োজন অংশীদারিত্ব। যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে, আমরা বিশ্বাস করি এই সরকার এসছেন বৈষম্য দূর করার, সবচেয়ে বড় স্বপ্ন দেখিয়েছেন আমাদেরকে। সর্বস্তরে শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, সর্বত্র বৈষম্য বিরাজমান। সেই জায়গাটাতে তারা একটা সুদৃঢ় পদক্ষেপ নেবেন। এই পদক্ষেপের সূচনা কিন্তু সংসদে নারীর ক্ষমতায়ন, নারীর অংশগ্রহণের মধ্য দিয়ে হতে পারে। নারী কমিশন ছাড়া আর কোনো কমিশনে নারীর উল্লেখযোগ্য অংশীদারিত্ব না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। অবাক হয়ে লক্ষ্য করলাম ঐকমত্য কমিশন, বয়েজ ক্লাব, আরো সবগুলা কমিশনে, আমরা নারী কমিশন ছাড়া সবগুলাতে দেখবেন নারীর তো প্রতীকী অংশগ্রহণ। বিতর্কে জয়লাভ করে সংরক্ষিত আসনে নির্বাচনের পক্ষে অংশ নেয়া মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। সরকার বদলায়, ঢাকা বদলায় না। দখল, দূষণ, যানজট আর অপরিকল্পিত নবায়ন ও উন্নয়নে বাসের অযোগ্য হচ্ছে এই শহর। মুক্তির উপায় খুঁজতে ঢাকা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি আয়োজন করেছে সেমিনার। বরাবরের মতোই উঠে এলো নানা পরামর্শ। এই শহরকে কেউ বলে তিলোত্তমা নগরী, কেউ প্রাণের শহর। কিন্তু ঢাকায় কি প্রাণ বাঁচে? সবুজবিহীন ইট সুরকির জঙ্গলে দখল, দূষণ আর অপরিকল্পিত নগরায়নে ঢাকা বাসযোগ্যতা হারাচ্ছে দিন দিন।
ঢাকা বাঁচাতে সভা সেমিনারের কমতি নেই। তেমনি আরেকটি আয়োজন ঢাকা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিতে। মূল প্রবন্ধ তুলে ধরেন স্থপতি ইকবাল হাবিব। জানান, কয়েক দশকে ঢাকার 14,000 হেক্টর জলাধর ও জলাভূমি হারিয়ে গেছে। ঢাকার সবুজ 8 ভাগে এসে ঠেকেছে। বাড়ছে তাপমাত্রা, কমছে পানির স্তর। বিকেন্দ্রীকরণ দূরের কথা, দিন দিন আরও কেন্দ্রীভূত হচ্ছে রাজধানী। প্রতিদিন প্রায় 2,000 মানুষ যুক্ত হচ্ছে ঢাকায়। চাকরি, ব্যবসা কিংবা চিকিৎসা, রাজধানী যেন ভরসা। উন্নয়নের যে নিয়ন্ত্রণটা নাই, দ্যাট মিনস ঢাকার ভেতরে অনুমোদনহীন শিল্প কারখানা কিংবা কোনো একটা কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট করলে সেটা যে ঢাকার উপরে ঝুঁকি তৈরি করে, ঢাকার সার্বিক ট্রান্সপোর্ট থেকে শুরু করে ইউটিলিটির উপর ঝুঁকি তৈরি করে, এটা জানার পরেও সরকার বিস্ময়করভাবে নীরব। যে কি করণীয়, আমি কিন্তু দরদ দিয়ে 3 মাস লাগিয়ে একটা রিপোর্ট জমা দিয়েছিলাম এই সরকারের কাছে, নির্দলীয় সরকার, যারা অনেক কিছু করতে পারতেন। আমার মনে হয় না সেই রিপোর্টটাও কেউ খুলে দেখেছেন। ফ্রাস্ট্রেশনটা এই জায়গা থেকে এই কারণেই বলছি, কিছু হবে বলে মনে হচ্ছে না। একটা সিটি গভর্নমেন্টের আন্ডারে যাকেই দেন, আপনার সিটি কর্পোরেশনকে দেন, অন্য কাউকে দেন, নতুন অথরিটি করেন, হ্যাঁ, আপনার একটা আন্ডারে যদি আনেন, তখন কিন্তু আপনি ওই সংগঠনকে দায়ী করতে পারবেন যে কেন আপনি ইমপ্লিমেন্ট করতে পারতেছেন না। পরিবেশ উপদেষ্টা জানালেন, নদী দূষণ, পুরনো গাড়ি এবং ব্যাটারি রিক্সা বন্ধ করতে গেলেই আসে বাধা। পরিবর্তন চাইলে সকলকেই পরিবর্তিত হতে হবে। শুধু সরকার পরিবর্তন হলে সমাজ পরিবর্তন হওয়া যায় না। কোথাও একটা মারাত্মক দূষণকারী ব্যাটারি লেড কারখানা বন্ধ করলাম, সাথে সাথে শুরু হয়ে গেল তদবির। আশেপাশে তো আরো 2টা চলে, আমারটা বন্ধ করলেন কেন? সেমিনারে উপদেষ্টা জানান, ঢাকার 4 ও ঢাকার বাইরে 63 নদীকে দখল ও দূষণমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য সবার সহযোগিতা চান তিনি। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা।